তুরানের অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে এবং সেই মেয়ে তুরানের বাচ্চার মাও হতে চলেছে। কথাটা মাথায় আসতে মুহূর্তেই পিহুর চোখ মুখের পরিবর্তন ঘটে, চেহারা হয়ে যায় কঠিন। তুরানের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলে, চলে যান এখান থেকে। কেন এসেছেন আমার কাছে? যে আপনার আপন আপনি তার কাছেই যান। হালকা হাসে তুরান, একটু এগিয়ে এসে কিছুটা ঝুঁকে দাঁড়িয়ে বলে, বাপরে এত রাগ! এই ছোট্ট মাথায় এত এত রাগ আসে কোথা থেকে শুনি? তাছাড়া যে আমার আপন তার কাছেই তো এসেছি, আর কোথায় যাব? পিহুর ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, রাগের আগুন উত্তপ্ত লাভার মতো বেরিয়ে আসতে চাইছে। নিজেকে কন্ট্রোল করতে না পেরে এবার চেঁচিয়ে ওঠে পিহু। তুরানের মুখোমুখি দাঁড়িয়ে হিংস্র কণ্ঠে বলে, কে আপন? কিসের আপন? আমাকে কখনো আপন ভেবেছেন আপনি? নিজের কাছের কেউ ভেবেছেন? আপন মনে করলে আপনি আমাকে এভাবে ঠকাতে পারতেন না। ছি তুরান ভাই, আপনি এত খারাপ। আমাকে ছোট পেয়ে এত বাজেভাবে ঠকালেন। নিজের ঘরের বউকে রেখে বাহিরে পরকীয়ার সম্পর্কে জড়ালেন। কিছুদিন পর আপনার বাচ্চাও আসবে। ছি, আপনার তো চরিত্রেরই ঠিক নেই, বেঈমান। একদমে কথাগুলো বলে হাঁপাতে থাকে পিহু। গলাটা শুকিয়ে গেছে, বুকের ভিতর যেন দামামা বাজছে। তুরানের সাথে এর আগে কখনো এত বাজেভাবে কথা বলেনি পিহু। আজই প্রথম গলা উঁচু করে এমন কথা শোনালো। প্রথমবার এমন দুঃসাহস দেখানোর জন্য কিছুটা ভয়ও পাচ্ছে পিহু। এদিকে তুরান পুরোই হতবাক। পিহু যে এমন কোনো কথা বলবে সেটা ছিল তুরানের ধারণার বাহিরে। কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে, শুধু চুপচাপ শুনেই যাচ্ছে। তুরানকে এমন চুপ থাকতে দেখে পিহু বুকে আবার ব্যথা শুরু হয়। তুরানকে কোনো উত্তর দিতে না দেখে ভাবনায় পড়ে যায় পিহু। সাথে সাথে বাড়ে অভিমানও। তুরান কোনো কিছু বলছে না। কেন বলছে না যে পিহু তুই যা ভাবছিস সব ভুল? কেন অন্য কোনো কাহিনী শুনিয়ে নিজেকে নির্দোষ দাবি করছে না? তবে কি সে সত্যি অপরাধী? হ্যাঁ, তাই হবে। যদি এসব মিথ্যে হতো তাহলে তার নামে এত বড় অপবাদ দেওয়ার পর সে প্রতিবাদ করত, জোর গলায় বলতো এসব মিথ্যা, আমি নির্দোষ। কিন্তু তুরান তো এমন কিছুই বলছে না। কান্নারা পিহুর গলার কাছে এসে দলা পাকিয়ে আছে, না পারছে কাঁদতে আর না পারছে কান্না আটকাতে। একটা ঢোক গেলে পিহু বলে, আমি আপনাকে সবার থেকে আলাদা ভেবেছিলাম তুরান ভাই। হ্যাঁ মানছি, আমাদের বিয়েটা ছিল অনাকাঙ্ক্ষিত, আর আপনি আমাকে বিয়ে করতে চাননি, শুধুমাত্র পরিস্থিতির চাপে পড়ে বিয়েটা করেছেন। কিন্তু আমি ভেবেছিলাম আপনি অন্য সবার মতো সম্পর্ক ভাঙবেন না, ধীরে ধীরে আমাকে মেনে নেবেন। আমি ভুল ছিলাম। আপনিও অন্য সবার মতো সম্পর্কের কদর করলেন না, এইভাবে আমাকে ঠকালেন। বিচ্ছেদ তো আজকাল অহরহ হয়। আপনি না হয় সম্পর্কের কদর করে থেকে গিয়ে প্রমাণ করতেন যে ভালোবাসা এখনো আছে, বিয়ে নামক পবিত্র বন্ধনের একটা অদৃশ্য টান আছে। হোক না সে বিয়ে অনিচ্ছাকৃত, কিন্তু আপনিও তো অন্যদের মতো সম্পর্কের বন্ধন ছিন্ন করলেন। আরিফ ভাইয়া ঠিকই বলেছিল যে স্বামীদের অন্ধের মতো বিশ্বাস করতে নেই। আমাকে ছোট পেয়ে বোকা পেয়ে আপনি সত্যিই ঠকালেন। প্লিজ চলে যান এখান থেকে। নিজের প্রেমিকার অনাগত সন্তান নিয়ে সুখে থাকুন। আপনার মুখ আর আমাকে কখনো দেখাবেন না, চলে যান। তুরানের দৃষ্টি শীতল, স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে পিহুর দিকে। এই পিহুকে তুরান চেনে না। তুরানের পিহু তো ছিল নরম মনের বাচ্চা স্বভাবের, কিন্তু আগের পিহু আর আজকের পিহুর মধ্যে আকাশ পাতাল তফাৎ। তুরান ধীর কণ্ঠে জিজ্ঞেস করে, তাহলে তোর মনে হচ্ছে আমি পরনারীতে আসক্ত হয়েছি আর জেরিনের গর্ভের বাচ্চাটা আমার? তোর আসলে এটা মনে হয়? মনে হওয়ার কিছু নেই। আমি সব নিজের চোখে দেখেছি এবং নিজের কানে শুনেছি। তাচ্ছিল্যে হাসে তুরান, তাচ্ছিল্য ভরা কণ্ঠে বলে, তুই অনেক বদলে গেছিস পিহু, আর আগের মতো নেই। তোর মধ্যে আমার প্রতি যে বিশ্বাসটা ছিল আজ সেটাও নেই। জানিস পিহু, সম্পর্কে বিশ্বাস থাকাটা সবচেয়ে বেশি জরুরি। যে সম্পর্কে বিশ্বাস নেই সেই সম্পর্ক কোনোদিন টেকে না। আর আমাদের সম্পর্কে বিশ্বাসের ভিত্তিটা খুবই নড়বড়ে। যাই হোক, আমি এখন কিছু বললে তো তুই বিশ্বাস করবি না, ভাববি নিজেকে বাঁচাতে মিথ্যে বলছি। তাই এখন কিছু না বলাই ভালো। চলে যাচ্ছি আমি। যেদিন তোর বিশ্বাস ফের অর্জন করতে পারবো সেদিন ফিরে আসব। তবে যাওয়ার আগে একটা কথাই বলবো, সব চোখের দেখা সত্যি হয় না। কোনো কোনো সময় মানুষের বোঝারও ভুল থাকে। কথাগুলো বলে আর এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে চলে যায় তুরান। অভিমানী চোখে তাকিয়ে আছে পিহু। অন্যায় করে ক্ষমা না চেয়ে এভাবে চলে গেল, পাষাণ মানুষ একটা। তুরানের এই আচরণ পিহু মানতে পারছে না।
মনে মনে ঠিক করে আর কখনো তুরানের কাছে ফিরে যাবে না। সে তার প্রেমিকাকে নিয়ে সুখে থাকুক, পিহু একাই থাকবে। ড্রয়িং রুমে চুপচাপ দাঁড়িয়ে আছে সবাই। উপরে পিহুর চেঁচামেচি সবাই শুনেছে। দুজনের মধ্যে ঝামেলা মীমাংসা হওয়ার বদলে মনে হচ্ছে উল্টো আরো ঝামেলা লেগে গেল। সবার ভাবনার মাঝে তুরান হনহন করে নিচে নেমে আসে। কারোর সাথে কোনো কথা না বলে সোজা মেন গেট দিয়ে বেরিয়ে যায়। তুরান যেতেই শফিক সাহেব আর তাইবা বেগম একে অপরের দিকে তাকান। পিহুর কথা নিজ থেকে সবাই শুনেছে। চিন্তা কমার বদলে আরো যেন চিন্তা বেড়ে গেল সবার। তুরান বাসা থেকে বের হয়ে যেতেই আসলাম সাহেব রাগে চোখে তাকান পিয়াসা বেগমের দিকে। কাট কাট কণ্ঠে বলেন, রুমে আসো পিয়াসা, তোমার সাথে কথা আছেই। কথাটা বলেই হন হন করে তিনি নিজের রুমে চলে যান। শফিক সাহেব একবার বোনের দিকে তাকিয়ে মাথা নিচু করে বেরিয়ে পড়েন। তার পেছন পেছন যান তাইবা বেগম, তাহমিনা আর তিয়াস। অসহায় চোখে সবাই যাওয়ার দিকে তাকিয়ে আছে। পিয়াসা বেগম সবকিছু কেমন যেন এলোমেলো মনে হচ্ছে। কে জানে তার সাজানো গোছানো সংসারে কার কুনজর পড়ল। পুরো ড্রয়িং রুম জুড়ে নিস্তব্ধতা বিরাজমান। কারোর মুখে নেই কোনো কথা। তবে চারিদিকে পরিবেশ চুপচাপ হলেও আবহাওয়া বেশ গরম। তার কারণ এই মুহূর্তে বাড়িতে বিচার সভা বসেছে। আর নিশ্চুপ পরিবেশের আবহাওয়া গরম হওয়ার কারণ হলো আসামির নিস্তব্ধতা। তুরান যেন মুখে তালা লাগিয়ে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না। আর তুরানের এই নিস্তব্ধতা হলো আবহাওয়ার গরম হওয়ার কারণ। শফিক সাহেব বেজায় রেগে আছেন তুরানের উপর। প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন নিজেকে সামলে রাখার। তিয়াসা বেগম তার একমাত্র বোন, তাই তার প্রতি শফিক সাহেবের ভালোবাসা তুলনামূলক বেশি। সেদিক থেকে প্রয়াস আর পিহুকে শফিক সাহেব একটু বেশি ভালোবাসেন। তুরানের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলেন, পিয়াসা যখন খুব ছোট ছিল তখন আমাদের বাবা মারা যান। পরিবারের বড় ছেলে হওয়ায় আমার উপর দায়িত্ব ছিল বেশি। বাবার মৃত্যুর পর যখন আমার পুরো পরিবার সুখে ভেঙে পড়েছিল তখন শক্ত হাতে আমি পরিবারের হাল ধরেছিলাম। সাইদ আর পিয়াসকে নিজের সন্তানের মতো বুকে আগলে মানুষ করেছে। ওদের কখনো বাবার অভাব বুঝতে দেয়নি। আর পিয়াসা আমাদের একমাত্র বোন হওয়ায় ওর আদরের ভাগটা ছিল সবচেয়ে বেশি। এতটাই আদরে ওকে বড় করেছি যে ওর কোনো আবদার কোনো চাওয়াই অপূর্ণ রাখিনি। যখন আমাকে এসে বললো যে ও সাইফের বন্ধু আসলামকে ভালোবাসে, তখন বিনা বাক্যে আসলামের সাথে ওর বিয়ে দিয়েছিল। তখন আমরা থাকতাম গ্রামে আর আসলামের পরিবার থাকতো শহরে। বোনকে এতটাই ভালোবাসি যে ওকে না দেখে আর থাকতেই পারছিলাম না। বুকটা খুব ব্যথা করতো, খাকা করতো ভেতর ওকে দেখার জন্য। শেষে থাকতে না পেরে পরিবার নিয়ে শহরে চলে আসি। বোনের শ্বশুর বাড়ির কাছেই নিজেই বাড়ি বানাই যাতে বোনকে সবসময় চোখের সামনে রাখতে পারি। আমার এত আদরের বোনের ছেলে মেয়ে আমার কাছে ঠিক কতটা আদরের সেটা নিশ্চয়ই তুমি বুঝতে পারছো। থেমে যান শফিক সাহেব। প্রশ্নবোধক চোখে তাকান তুরানের দিকে। একটানা কথাগুলো বলে হাঁপিয়ে গেছেন। জোরে জোরে নিঃশ্বাস টানছেন। প্রেশারটা বোধ হয় আবার বেড়ে গেল। নিজেকে ধাতস্থ করে তিনি ফের বলতে শুরু করেন, তুমি যেমন আমার সন্তান ঠিক তেমন পিউও আমার সন্তান। বরং পিউ আমার কাছে সবচাইতে বেশি আদরের। কেন জানো? তার কারণ আমি পিউর মধ্যে আমার মাকে খুঁজে পাই। পিউ দেখতে হুবহু আমার মায়ের মতো হয়েছে। ওর মুখের দিকে তাকালে আমার নিজের মায়ের চেহারা চোখের সামনে ভেসে ওঠে। তাই পিহুর কান্না আমাকে অনেক বেশি কষ্ট দেয়। তোমার সাথে যখন পিহুর বিয়ে হয় তখন আমি মনে মনে খুব খুশি হয়েছিলাম। ভেবেছিলাম আমার ছেলের সাথে বিয়ে দেওয়ার অজুহাতে আমার মাকে আমি সারা জীবনের জন্য নিজের কাছে নিয়ে আসবো, খুব আদরে রাখবো, কখনো কষ্ট পেতে দেব না। কিন্তু আমি কখনো ভাবিনি যে আমার নিজের ছেলেই তার কষ্টের কারণ হয়ে দাঁড়াবে। তোমার প্রতি আমি সব সময় বিশ্বাস রেখেছি তুরান। তোমার সাথে একজন বাবার মতো নয়, একজন বন্ধুর মতো সম্পর্ক গড়ে তুলেছে। আমার বিশ্বাস তুমি কোনো অন্যায় করতে পারো না। সেই বিশ্বাস থেকেই প্রশ্নটা করছি। বলো এসবের মানে কি? তুমি কার সাথে সম্পর্কে জড়িয়েছ? কে সেই মেয়ে? আমাদের সব সত্যি বলো তুরান। কিছু সত্যি গোপন থাকাই ভালো বাবা, এতেই সবার মঙ্গল। তোমাদের আমি সত্যিটা বলতে পারছি না, কারণ আমি কারো কাছে ওয়াদাবদ্ধ। কথাটা বলতেই ঠাস করে শব্দ হওয়ায় হকচকিয়ে যায় উপস্থিত সবাই। সবাই একসাথে তাকায় সামনে দাঁড়িয়ে থাকা তুরানের দিকে, যে আপাতত গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তারপর সবাই তাকায় রাগে অগ্নিমুক্তি রূপ ধারণ করা তাইবা বেগমের দিকে। তুরানের দিকে তাকিয়ে রাগে ফুঁসছেন তাইবা বেগম। এদিকে স্ত্রীর কাজে হতবাক শফিক সাহেব। তাইবা বেগম যে রাগের মাথায় এত বড় ছেলের গায়ে হাত তুলবেন সেটা শফিক সাহেব কল্পনাও করেননি।
পুরো রুম জুড়ে পিনপতন নীরবতা বিরাজ করছে। উপস্থিত সবাই হতবাক, কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। নীরবতা ভেঙে তাইবা বেগম ফুঁসে উঠে বলেন, তোর লজ্জা করছে না এসব বলতে? মুখ ফুলিয়ে গর্ব করে বলছিস যে তুই কারো কাছে ওয়াদাবদ্ধ। এদিকে পিউজি তোর দায়িত্ব নেওয়া ভুলে গেছিস। কে সেই মেয়ে? বল কি নাম তার, পরিচয় বল। কার জন্য তুই নিজের সংসার ভাঙছিস? আমার ছেলে বলে তুই অন্যায় করে পার পেয়ে যাবি সেটা ভাবিস না তোরান। অন্যায় করলে শাস্তি তোকে পেতেই হবে। কে সেই মেয়ে বল, তাকে এক্ষুনি ডাক। এই মুহূর্তে তার সাথে সব সম্পর্ক শেষ করে পিউর কাছে গিয়ে ক্ষমা চাইবি। যেভাবেই হোক পিউকে বুঝিয়ে ওকে ফিরে নিয়ে আসবি। ডাক সেই মেয়েকে। তুরানের নজর নিচের দিকে, মাথা নিচু করে ধীর কণ্ঠে বলে, বোঝার চেষ্টা করো মা, আমি তাকে এখানে ডেকে আনতে পারবো না, আর না তার পরিচয় বলতে পারবো, কিন্তু তার সাথে আমার কোনো প্রেমের সম্পর্ক নেই। এর বেশি কিছুই করতে পারবো না। আমি ওয়াদাবদ্ধ। প্লিজ বোঝার চেষ্টা করো। পিহু আমাকে ভুল বুঝে যা নয় তাই বলছে, কিন্তু তুমি অন্তত বোঝো। সাথে সাথে আরো একটা থাপ্পড় পড়ে তুরানের গালে। এবার থাপ্পড়টা দিয়েছে তাহমিনা। তুরানের কলার চেপে ধরে রাগী কণ্ঠে বলে, তুই এতটা খারাপ কিভাবে হতে পারলি ভাই? তুই পিউকে এভাবে ঠকালি, কিভাবে পারলি এটা করতে? আরিফ আমাকে আগেই বলেছিল যে ভাবি তুরান তোমার বোনকে ঠকাচ্ছে, কিন্তু আমি বিশ্বাস করিনি। এখন দেখছি সব সত্যি। তুই সত্যি পিউকে রেখে অন্য কারোর সাথে সম্পর্ক করছিস? তোকে নিজের ভাই বলতে আমার ঘৃণা হচ্ছে। এবার শফিক সাহেব মুখ খোলেন। এতক্ষণ চুপচাপ ছিলেন, কারণ তিনি মা আর ছেলের মধ্যে ঢুকতে চাইছিলেন না। কিন্তু জল এখন মাথার উপর দিয়ে গড়িয়ে যাচ্ছে। বিষয়টা এখানেই আটকাতে হবে, না হলে পরিস্থিতি হাতের বাহিরে চলে যাবে। কথাটা ভেবে গলা খাকারি দেন সবার মনোযোগ নিজের দিকে করতে। তারপর তিনি তুরানকে উদ্দেশ্য করে বলতে শুরু করেন, বেশ, তোমার কথাই মানলাম মেয়েটার সাথে তোমার কোনো সম্পর্ক নেই। তাহলে তাকে ডাকো, আমরা পিউকেও ডেকে আনি, সামনাসামনি কথা বলে সব মীমাংসা করি। সবার সব সন্দেহ দূর হয়ে যাবে। পিউর মনে যে ভুল ধারণা তৈরি হয়েছে সেটাও মন থেকে চলে যাবে। হতাশার নিঃশ্বাস ছাড়ে তুরান। সবাইকে এক কথা বোঝাতে বোঝাতে তুরান ক্লান্ত। বাবার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে, আমি ওকে এখানে আনতে পারবো না বাবা। তেরে আসেন তাইবা বেগম, রেগে আগুন হয়ে বলেন, আমার লজ্জা করছে এটা ভেবে যে তুই আমার ছেলে। তোকে কি আমি এই শিক্ষা দিয়েছি? ছি ছি ছি, একটা বাইরের মেয়ের জন্য নিজের পরিবারকে কষ্ট দিচ্ছিস। পিউর মতো এত ভালো একটা মেয়ের মন ভাঙলি তুই? তোর কাছে নিজের পরিবারের থেকে ওই বাইরের মেয়েটাই বড় হয়ে গেল। সেই মেয়েকে বাঁচাতে তার পরিচয় গোপন করতে নিজের পরিবারের বিরুদ্ধে যাচ্ছিস। তোর এত অধপতন হয়েছে, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। তোর মতো ছেলের আমার দরকার নেই, চলে যা এখান থেকে। বেশ, চলে যাব। কথাটা বলে তুরান হনহন করে নিজের রুমে চলে যায়। তুরানকে এভাবে যেতে দেখে এবার মুখ খুলে তিয়াস। তাইবা বেগমের হাত ধরে মিনতির স্বরে বলে, বড় মা, এসব কি বলছো তুমি? তুমি তো জানো ভাই কেমন। ও বলতে চাইছে না মানে নিশ্চয়ই এর মধ্যে কোনো কারণ আছে। তুমি ওকে এভাবে চলে যেতে বললে ও কিন্তু সত্যি সত্যি চলে যাবে। জানোই তো ভাই কতটা জেদি। প্লিজ তোমরা ভাইকে আটকাও। আমার বিশ্বাস ভাই কোনো অন্যায় করেনি। ভাইয়ের জন্য বেশি কষ্ট হলে তুইও ওর সাথে বেরিয়ে যেতে পারিস। কথাটা বলে তাইবা বেগম নিজের রুমে চলে যান। এবার তিয়াস শফিক সাহেবের কাছে আসে। শফিক সাহেবের সামনে হাঁটু মুড়ে বসে বলে, যেহেতু তুমি তো ভাইকে বিশ্বাস করো, ভাই পিউকে ঠেকাতে পারে না। প্লিজ ওকে আটকাও। আমার মনে হচ্ছে ভাইয়ের এসব লুকানোর পেছনে বড় কোনো কারণ আছে। ভাইকে একটু সময় দাও, ও সবার সব সন্দেহ দূর করে দিবে, কিন্তু এভাবে বাড়ি থেকে চলে যেতে দিও না। শফিক সাহেবও কোনো কথা না বলে উঠে নিজের ঘরে চলে যান। এখানে কেউ যে তিয়াসের কথা শুনবে না সেটা তিয়াস বেশ ভালো করেই বুঝতে পারছে। এখন একমাত্র ভরসা হলো তুরান, ওকে বোঝাতে হবে। কথাটা ভেবে এক দৌড়ে দোতলায় চলে আসে তিয়াস। তুরানের ঘরে ঢুকে দেখে তুরান লাগেজে নিজের জামা কাপড় গোছাচ্ছে। তিয়াস ব্যস্ত পায়ে এগিয়ে আসে, তুরানের হাত ধরে আটকায়। বিস্মিত কণ্ঠে বলে, তুইও কি সবার মতো পাগল হয়ে গেলি ভাই? কি করছিস এসব? পরিবারের মধ্যে ঝড় তুলে তুই পালাতে চাইছিস? যে ব্যাসটা লাগিয়েছিস সেটা আগে ছাড়া। সত্যি করে বল, মেয়েটা কে? তুরানের সহজ স্বীকারোক্তি। তোর বোন তো বললই সে কে। শুনেছিস নিশ্চয়ই, তাহলে নতুন করে জানতে চাইছিস কেন? রেগে যায় তিয়াস। তুরানের হাত ধরে টেনে খাটে বসিয়ে নিজে তুরানের পাশে বসে রাগী কণ্ঠে বলে, এমন পরিস্থিতিতে তুই তেরামি করছিস? দেখ ভাই, আমি জানি তুই পিহুকে ঠিক কতটা ভালোবাসিস।
তার প্রমাণ আমি নিজে। এখন তুই নিজেও যদি বলিস তুই অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছিস, সেটা সবাই বিশ্বাস করলেও আমি করব না, কারণ আমি তোকে খুব ভালো করে চিনি। আফসোস, যার বিশ্বাস আমার প্রয়োজন সেই তো বিশ্বাস করে না। আমাকে চরিত্রহীনের আখ্যা দিয়ে দিল, সে নাকি আমার মুখও দেখতে চায় না। তাহলে সত্যি মিথ্যে প্রমাণ করে কী লাভ? এতদিনে আমি তার বিশ্বাসটাও অর্জন করতে পারিনি, এটা আমার ব্যর্থতা। কথাটা বলে তুরান আবার জামা কাপড় লাকিসে রাখতে শুরু করে। তিয়াস ব্যস্ত কণ্ঠে বলে, পিহু ছোট ভাই, ও এসব প্যাচ বোঝে না। জানিস তোর মনটা কত নরম, যে যা বলে সেটাই বিশ্বাস করে কষ্ট পায়। তুই প্লিজ ওর সাথে কথা বল। কেন ওই মেয়েটার কথা লুকাচ্ছিস? পিহুকে সব বলে দিলেই তো হয়। আমি জানি ওটা তোর কোনো প্রেমিকা না। বলতেই তো গেছিলাম, তোর বোন তো কোনো কথাই শুনলো না, উল্টো আমাকে যা নয় তাই বলে অপমান করে ফেরত পাঠালো। তিয়াসের এবার খুব রাগ হচ্ছে। তুরান যে একটু একঘেয়ে ঘাটতেরা সেটা সবাই জানে, কিন্তু সিরিয়াস টাইমে এমন তেরামি তিয়াস মোটেও আশা করেনি। কিছুটা রাগ নিয়ে তিয়াস বলে, এবার কিন্তু আমার রাগ হচ্ছে ভাই, ভুলে যাস না আমি কে। তোকে আমি খুব ভালো করে চিনি। সত্যি করে বল মেয়েটাকে, আমি সব জানতে চাই। এখন আমি কিছুই বলতে পারবো না, কারণ আমি কারো কাছে ওয়াদাবদ্ধ। আমি এখনই জানতে চাই, তাও সব। এরই মধ্যে তুরানের ব্যাগ গোছানো শেষ। লাকেজটা হাতে নিয়ে তুরান তিয়াসের দিকে তাকিয়ে বলে, আমার কথা মন দিয়ে শোন, আমি এখন যাচ্ছি, আমার জরুরি একটা কাজ আছে। আমার অবর্তমানে পরিবারের দায়িত্ব তোর উপর, সবটা সামলে নিস। আর হ্যাঁ, পিহুর খেয়াল রাখিস। পিহুর দায়িত্ব আমি তোর উপর দিয়ে গেলাম। কিন্তু তুই কোথায় যাচ্ছিস আর ফিরবি কবে? থেমে যায় তুরান, ছোট্ট একটা নিঃশ্বাস ছেড়ে বলে, কোথায় যাচ্ছি নিজেও জানি না, আর কবে ফিরবো সেটাও বলতে পারছি না, কারণ যার জন্য ফিরবো সে তো আমার মুখও দেখতে চায় না, হয়তো আর ফিরবো না। পিহুর খেয়াল রাখিস, ওর দায়িত্ব কিন্তু এখন তোর উপর। কথাটা বলে তিয়াসকে আর কিছু বলতে না দিয়ে তুরান ব্যস্ত পায়ে বেরিয়ে যায়। চিন্তায় পড়ে যায় তিয়াস। কে এই মেয়ে যার পরিচয় তুরান লুকিয়ে যাচ্ছে? তুরানের সাথে তার কী বা সম্পর্ক? নিজের সংসার ভেঙে যাচ্ছে তবুও তুরান তাকে কারোর সামনে আনছে না কেন? এই কেনর উত্তর কিছুতেই কেউ খুঁজে পাচ্ছে না। অভিমান জিনিসটা খুবই ভয়ঙ্কর। একটা সুস্থ সুন্দর সাজানো গোছানো সম্পর্ক শেষ করতে একটু ভুল বোঝাবুঝি আর তার সাথে এক টুকরো অভিমানই যথেষ্ট। মানুষের চরিত্রে কখনো অভিমান থাকতে নেই, কারণ অভিমান মানুষকে ভেতর থেকে দুর্বল করে দেয়, মনের গহীনে স্থাপন করা সম্পর্কের ভিত্তি নাড়িয়ে দেয়, একটা সুন্দর সম্পর্ক ভেঙে কয়েক হাজার টুকরো করে দেয়। পিহু তুরানের প্রতি এই অভিমানই ওর সম্পর্কের ভাঙনের কারণ হয়ে দাঁড়ালো। অপরাধবোধ পিহুর অন্তরটা দুমড়ে মুছড়ে যাচ্ছে। কেন পিহু তুরানকে বিশ্বাস করলো না? কেন সেদিন অভিমানকে এক পাশে রেখে তুরানের কথা শুনলো না? কেন তুরানকে সবকিছু বুঝিয়ে বলার জন্য একটু সময় দিল না? এই এত এত অনুশোচনা নিয়ে পিহু বেঁচে থাকা দায় হয়ে পড়েছে। নিজের রুমের জানালার সাথে মাথা ঠেকিয়ে নিষ্পলক চোখে তাকিয়ে আছে বাহিরের দিকে। সন্ধ্যায় অন্ধকার যেন পিহুর পুরো সত্তাকে অন্ধকারে ঢেকে ফেলেছে। আজ 15 দিন হচ্ছে তুরান বাড়িতে নেই। সে যে রাগ করে চলে গেল, তারপর আর বাড়ি ফেরেনি। ফোন করলেও সুইচ অফ দেখায়। এই 15 দিনে পিহু কয়েক শতবার ফোন করেছে তুরানকে, কয়েক শত আবেগ মাখা মেসেজ দিয়েছে তুরানকে ফোন ধরার জন্য, বাড়ি ফেরার জন্য, কিন্তু তুরান না ফোন অন করেছে আর না মেসেজের কোনো রিপ্লাই। চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে পিহুর। নিষ্প্রাণ চোখে বাহিরের আবছা অন্ধকারের দিকে তাকিয়ে হারিয়ে যায় স্মৃতির পাতায়। মনে পড়ে যায় আজ থেকে ঠিক 13 দিন আগের ঘটনা, অতীত। তুরান যাওয়ার 2 দিন পর শফিক সাহেব হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। অতিরিক্ত চিন্তায় প্রেশার হাই হয়ে যায় তার। কথাটা শুনতেই ছুটে চলে এসেছিল পিহু। ডাক্তার এসেছেন শফিক সাহেবকে চেক আপ করতে। ডক্টর সময় নিয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করে বলেন, অতিরিক্ত টেনশনের জন্য প্রেশার হাই হয়ে গেছে, তাছাড়া বিশেষ কিছু হয়নি। তবে প্রেশার কিন্তু স্বাভাবিকের তুলনায় অনেক বেশি, অনেক সতর্ক থাকতে হবে। এভাবে চিন্তা করতে থাকলে যে কোনো সময় হার্ট অ্যাটাক হতে পারে, সবাই একটু খেয়াল রাখবেন যেন উনি আর চিন্তা না করেন। বলেই ডক্টর ওষুধের প্রেসক্রিপশন তিয়াসের হাতে ধরিয়ে দিয়ে সেখান থেকে চলে যান। ডক্টরকে এগিয়ে দিতে সাথে সাথে যায় তিয়াস। এদিকে ডক্টরের কথা শুনে বিচলিত হয়ে পড়ে পিহু। শফিক সাহেবের হাত ধরে সামনে হাঁটু মুড়ে বসে বিচলিত কণ্ঠে বলে, তুমি এমন কেন করছো মামা? চিন্তা করে নিজের ক্ষতি কেন করছো?
দেখো আমি ঠিক আছি, আমি একটুও কষ্ট পাইনি। আর তোমার ছেলেও ভালো আছে, সে যাকে ভালোবাসে তার কাছেই আছে, সুখে আছে। তাহলে তুমি এত চিন্তা করে নিজেকে অসুস্থ করছো কেন? প্লিজ মামা, তুমি আর চিন্তা করো না। তোমার কিছু হলে আমার কি হবে, মামির কি হবে বলো? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।